আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছাত্র শিবির সফল হলেও জামাত ব্যর্থ হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। বর্তমানে যদি আপনি ছাত্র শিবিরের নামটা যদি আপনার কানে বাজে, তাহলে আপনার সর্বপ্রথম মনে হবে যে এই সংগঠনটা আসলে মেধাবীদের সংগঠন। এর যৌক্তিকতাও রয়েছে। তারা ইতিপূর্বে দেখিয়েছে যে তারা আসলেই মেধাবীদের সংগঠন এবং তারা যে একটা সুশৃঙ্খল এবং তারা যে অনেক সচেতন এবং খুবই দূরদর্শী সেটার এর বাস্তব প্রমাণ কিন্তু তারা এই জুলাই অভ্যুত্থানে দেখিয়েছে। এমনকি যেই ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছিল এবং কি প্রকাশ্যে কেউ এই সংগঠন করতে পারত না, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5ই আগস্টের পরবর্তী সময়ে তারা সুযোগকে কাজে লাগিয়ে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওপেন হয়ে যায়। এমনকি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ছাত্র শিবির এমন পজিশনে আছে যে যদি এই ভিপি নির্বাচন হয়, আমার কেন জানি মনে হচ্ছে যে এই ছাত্র শিবির থেকেই আসলে ভিপি নির্বাচিত হবে। এমনকি অন্যান্য যেই পদগুলো রয়েছে এগুলোতেও কিন্তু তারা ভালোই সফলতা দেখাবে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। কিন্তু জামাত কিন্তু কোনো সুযোগ কাজে লাগাতে পারেনি, এমনকি প্রত্যেকটা সুযোগ তাদের হাতছাড়া হয়েছে এবং তারা রাজনীতিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। অনেক জামাত সমর্থক মনে করেন যে জামাত সঠিক রাজনীতি করছে, কিন্তু জামাত যে রাজনীতিতে কতটা ভুল করছে তার কয়েকটা নমুনা আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করব এবং কেন জামাত আসলে রাজনীতিতে ব্যর্থ হচ্ছে সেটাও আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। ছাত্র শিবির 5ই আগস্ট পরবর্তী সময়গুলোতে প্রত্যেকটা সুযোগ তারা কিন্তু কাজে লাগিয়েছে এবং তারা সফল হয়েছে, কিন্তু জামাত 5ই আগস্ট পরবর্তী প্রত্যেকটা সুযোগ তারা হাতছাড়া করেছে। যেমন আপনারা অনেকেই জানেন যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় আসলে জামাত নেতাদেরকে এই ফাঁসির রায় কার্যকর করা হয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে জামাতের সাথে আওয়ামী লীগের সেরকম কোনো শত্রুতা কখনো ছিল না। জামাত 1971 সালে স্বাধীনতার বিরোধিতা করেছে, এটা ঠিক আছে, এবং এটার বিরোধিতা আসলে আওয়ামী লীগ করবে, এটাও ঠিক আছে, কারণ আওয়ামী লীগের রাজনীতি এটাই যে তারা যেহেতু স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে, তাই জামাতকে ব্যবহার করে তারা তাদের রাজনীতির কৌশল ঠিক করবে, এটা স্বাভাবিক জিনিস। কিন্তু জামাত নেতাদেরকে যেভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে এটা কিন্তু আপনার স্বাভাবিক ঘটনা যদি মনে করেন সেটা কিন্তু না। মানে বাহ্যিক দিক দিয়ে যদি আপনারা দেখেন তাহলে আপনাদের মনে হবে যে জামাতের উপর আওয়ামী লীগ আসলে প্রচণ্ড ক্ষিপ্ত, বাস্তবতা কিন্তু সেটা না। আপনারা জানেন যে এই এরশাদ বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ, জামাত, বিএনপি সব দল কিন্তু একতাবদ্ধভাবে আসলে আন্দোলন করেছে। আবার এই 1991 সালে বিএনপির বিরুদ্ধেও জামাত এবং আওয়ামী লীগ এই তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আন্দোলন করেছে। এমনকি শেখ হাসিনা নিজে গিয়ে গোলাম আজমের সাথে সাক্ষাৎ করেছেন এবং তার থেকে দোয়াও নিয়েছেন। মানে হচ্ছে জামাত নেতাদেরকে ফাঁসি দেওয়ার মতো এবং ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করার মতো, এমনকি বিগত সময়গুলোতে জামাতের উপর যেভাবে আওয়ামী লীগ চড়াও হয়েছে, এই জাতীয় শত্রুতা আওয়ামী লীগের সাথে জামাতের কখনো ছিল না। কিন্তু জামাতের সাথে মূল শত্রুতা হচ্ছে বামপন্থীদের সাথে। জামাত নেতাদেরকে প্রথমে যেই বিচারের রায়গুলো দেওয়া হয়েছিল এগুলো কিন্তু যাবজ্জীবন দেওয়া হয়েছিল, সাথে সাথে কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে এই বামপন্থী মনা লোকগুলো এবং বামপন্থী মনা সবগুলো মিডিয়া একসাথে কিন্তু লেগেছে। এমনকি শাহবাগে তারা অল্প কিছু লোকদেরকে জড়ো করে তারা এই জামাত নেতাদের বিচারের দাবিতে যে শাহবাগ দখল করে যে আন্দোলন করেছে, এই আন্দোলনগুলো কিন্তু সম্পূর্ণরূপে বামপন্থীরা করেছিল, যাতে জামাতের এই নেতারা ন্যায়ভাবে হোক বা অন্যায়ভাবে হোক তাদেরকে যাতে মৃত্যুদণ্ড দেওয়া হয়, এবং এটার জন্য তারা যা যা কিছু করা দরকার সব কিছু করেছিল। এই জুনায়েদ সাকি এবং এই আসিফ নজরুলরা এই বামপন্থী বনা এই লোকগুলো কিন্তু তখন শাহবাগকে উস্কে দিয়েছিল এবং তাদেরকে সমর্থন দিয়েছিল পিছন থেকে। মূল কথাটা হচ্ছে আওয়ামী লীগ তাদের ক্ষমতায় টিকে থাকতে হলে সেই সময় এই বামপন্থীদেরকে এই সমীহ করে চলার প্রয়োজন ছিল, এবং আওয়ামী লীগ তাদের ক্ষমতা দীর্ঘায়িত করতে তখন বামপন্থীদেরকে অবশ্যই প্রয়োজন ছিল, কারণ মিডিয়া থেকে শুরু করে রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে, এমনকি এই যে ভারতের যে প্রভাবটা রয়েছে এই প্রত্যেকটা জায়গায় কিন্তু এই বামপন্থীদের প্রভাব ছিল, এবং এদেরকে দিয়েই আসলে আপনার এই বাংলাদেশটা নিয়ন্ত্রণ করতো বা
বাংলাদেশে প্রভাব বিস্তার করে রেখেছে ভারত, এবং ভারতের মূল শত্রু কিন্তু জামাত। সেটা কেন, সেই বিষয়টা নিয়ে হয়তো অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। কিন্তু এই বামপন্থীরাই আসলে জামাতের সবচাইতে বড় শত্রু, কিন্তু জামাত তাদের শত্রু চিনতেই আসলে ভুল করেছে এবং এখন পর্যন্ত ভুল করছে। এর প্রমাণটা কি? এর প্রমাণ হচ্ছে, আপনারা যদি একটু লক্ষ্য করেন যে আওয়ামী লীগের পতনের পর আওয়ামী লীগ কিন্তু এই বাংলাদেশ থেকে পালিয়েছে, যে যেভাবেই পেরেছে সেভাবেই পালিয়েছে। যারা আসলে এখনও বাংলাদেশে আছে তারা কিন্তু পালিয়ে বেড়াচ্ছে এবং আতঙ্কে তাদের দিন কাটছে। কিন্তু বামপন্থীদেরকে দেখেন, যারা এই সব কিছুর মাস্টার মাইন্ড ছিল, তারা কিন্তু বহাল তবিয়তে আছেন, এমনকি তারা এখনও কিন্তু প্রভাবশালী। এমনকি 5 আগস্টের পর আওয়ামী লীগ বিদায় হওয়ার পরেও এই যে বর্তমান ইউনূস সরকারের যারা উপদেষ্টারা রয়েছেন, এই প্রত্যেকটা লোক কিন্তু এই বামপন্থী, এবং তারাই কিন্তু এই সরকারকে নিয়ন্ত্রণ করছে এবং পুরো এই ইউনূস সরকারকে দখল করে আছেন। কিন্তু জামাত এই ইউনূস সরকারকে আসলে এমনভাবে 5 আগস্টের পর ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছে যে তারা আসলে নিজেদের স্বার্থগুলোই ভুলে গিয়েছে। 5 আগস্টের পর জামাত যেই পজিশনে ছিল এবং জামাতকে এই বর্তমান ইউনূস সরকার যতটা সমীহ করার প্রয়োজন ছিল, বর্তমানে কিন্তু তার প্রয়োজন নেই। মানে এই বর্তমান ইউনূস সরকার এখন জামাতকে প্রাধান্য দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তাদের প্রয়োজন ফুরিয়ে গেছে। কিন্তু সবাই মিলে আসলে বিএনপির যে নির্বাচন চাওয়া বা বিএনপি বিভিন্ন জায়গায় যেসব বক্তব্যগুলো দিয়েছে, এই বক্তব্যগুলোর আসলে বিরোধিতা করেছে। কিন্তু বাস্তব সত্য হচ্ছে বিএনপি তাদের স্বার্থগুলো কিন্তু তারা সঠিকভাবে আদায় করতে পেরেছে। হয়তো পরিপূর্ণ পারেনি, কিন্তু তারা তাদের স্বার্থগুলো প্রায় 80% তারা আদায় করে নিয়েছে। কিন্তু জামাত 1% স্বার্থ তারা আদায় করতে পারেনি। একটু চিন্তা করেন তো, এই যে বর্তমান উপদেষ্টারা যারা রয়েছে, অথবা এই নির্বাচন কমিশন থেকে শুরু করে রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় জামাতের আসলে কোন লোকগুলোকে আসলে সেটিং করতে পেরেছে। মানে যে জায়গাগুলোতে আসলে জামাত তাদের নিয়ন্ত্রণ করার কথা, অন্তত কিছুটা হলেও নিয়ন্ত্রণ করার কথা, বিএনপি যতটুকু করেছে তার অর্ধেক হলেও তো নিয়ন্ত্রণ করার কথা, কিন্তু ন্যূনতম কোনো জায়গায় জামাতের সমর্থক বা জামাতপন্থী বা ইসলামপন্থী কাউকে কিন্তু তারা নিয়োগ দিতে পারেনি। এই যে সংস্কার কমিশনগুলো হয়েছে, প্রত্যেকটা সেক্টরে এই বামপন্থী লোকগুলো ঢুকে আছে। এখন এই যে শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা ব্যবস্থার যে সংস্কার হবে, সেখানেও কিন্তু দেখবেন এই বামপন্থীদের আধিপত্য থাকবে এবং বামপন্থীদের চিন্তাধারাই কিন্তু সেখানে যুক্ত হবে। এখানে ইসলামিক মাইন্ডের যে চিন্তাধারাগুলো রয়েছে, এগুলো কিন্তু সেখানে যুক্ত হবে না। মানে জামাত যে সংস্কারের পক্ষে এবং সংস্কার বলে যেই নাচানাচি করছে, যে সংস্কার প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন, বাস্তবিক অর্থে যে সংস্কারগুলো করা দরকার সেটাই কিন্তু জামাত করতে পারেনি। মানে মূল জায়গায় কিন্তু তাদের লোক নেই। এখন যে সংস্কারগুলো হবে, এগুলোতে আসলে ইসলামপন্থীদের কী লাভটা হবে? কোনো লাভ হবে না। আপনারা একটু লক্ষ্য করলে বুঝবেন যে এই যে নারী অধিকার সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছে, এগুলো কি এমনি এমনি দিয়েছে? কারণ এই লোকগুলো আসলে বামপন্থী মানা, এদের চিন্তাধারাই আসলে ওরকম, তাদের চিন্তা অনুযায়ী তারা এই প্রস্তাবনাগুলো দিয়েছে। এবং আপনারা দেখবেন যে অন্যান্য যে সংস্কার প্রক্রিয়াগুলো আসবে, সব কিছুতে কিন্তু বামপন্থী মানা বা বাম রাজনীতি করা লোকদের যে চিন্তাধারা, সেগুলোকে আসলে ফুটিয়ে তোলা হবে এবং সেই হিসেবে কিন্তু এই সংস্কারগুলো করা হবে। মূল কথাটা হচ্ছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় অনেক মানুষ মনে করতো যে আওয়ামী লীগের পতন হলে জামাত অনেক কিছু করে ফেলবে, কিন্তু বাস্তব কথা হচ্ছে জামাত তাদের শত্রু চিনতেও ভুল করছে এবং মিত্র চিনতেও ভুল করছে। কারা তাদের শত্রু এবং কারা তাদের মিত্র, এটাও চিনতে ভুল করছে। আপনারা নিশ্চিত থাকেন, এটিএম আজহারকে নিয়ে আসলে যে নাটকগুলো চলছে এবং আপিলের রায়কে নিয়ে যে নাটকগুলো চালাচ্ছে, এগুলো এমনি এমনি চালাচ্ছে না। মানে জামাতকে কিন্তু এখন এই বামপন্থীরা আসলে কোনো রকম গুরুত্ব দিচ্ছে না এবং গুরুত্ব দেওয়ার প্রয়োজনও মনে করছে না, কারণ তাদের পায়ের নিচের মাটি তারা শক্ত করে ফেলেছে। এই কারণে আপনারা দেখবেন যে জামাত আগামী নির্বাচনে এককভাবে যাতে নির্বাচন করতে না পারে, সেই বন্দোবস্তও করবে। জামাতকে বাধ্য করবে এই তাদের পছন্দ মতো কোনো দলে যুক্ত হওয়ার, এবং সেই দর কষাকষি অবশ্যই হবে। আবার এই কারণে এটিএম আজহারকে নিয়ে এই নাটক চলছে। হয়তো দেখবেন যে 27 তারিখ এটিএম আজহারের
রায় অর্ধেক শুনানি হলো, আর অর্ধেক আবার আটকে রাখা হলো। তারপরে আবার 1 মাস পরে তাকে মুক্তিও দেওয়া হলো। কিন্তু এরপর আবার আসবে জামাতের নিবন্ধন বিষয়। এই সবগুলো নিয়ে আসলে দেখবেন মাসের পর মাস নাটক চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত জামাতকে তারা পরিপূর্ণভাবে ব্যবহার করতে না পারবে। আর আমি এই কারণে জামাতের এই বর্তমান নেতৃবৃন্দের উপরে মারাত্মক ক্ষিপ্ত। হয়তো অনেকেই মনে করেন যে আমি হঠাৎ করে আসলে এতটা ক্ষিপ্ত কেন জামাতের উপর। বাস্তবিক অর্থে জামাতের যে রাজনীতির কৌশল এবং তারা যে সুযোগগুলো পেয়েও যেভাবে তারা হাতছাড়া করছে এবং যে ভুল রাজনীতিগুলো তারা করেছে এবং যে ভুল রাজনীতির শিকার তারা হচ্ছে, আমি তাদেরকে দিয়ে আসলে এখন আর স্বপ্ন দেখতেছি না। এবং আমি মনে করছি এভাবে যদি জামাত চলতে থাকে তাহলে তাদের অবস্থান আগের চাইতেও আরও খারাপ হবে। এবং বিগত সময়গুলোতে জামাত যতটা নির্যাতনের শিকার হয়েছে, ভবিষ্যতে তার চাইতেও অনেক বেশি নির্যাতনের শিকার হতে পারে। সম্মানিত দর্শক, এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।